সুপ্রভাত বন্ধুরা, একটা মিষ্টি সকালের শুভেচ্ছা দিয়ে আজকে সীমার ন্যাচারাল ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকুন পর্বটা। আর এই যে কার্তিক মাসটা গেল বাংলায়, এটা ছিল দামোদর মাস। যারা আর কি বৈষ্ণব আছে বা যারা একাদশী করেন, যারা কৃষ্ণ দীক্ষিত, কেউ নিরামিষ কেউ আমিষ, তো অনেকেই এই এক মাস ব্রত পালন করেন, নিরামিষ খান আর ভোরবেলা করে নগর কীর্তনে বের হন, তুলসী গাছে জল দেন। তো এই কার্তিক ব্রত শেষ হলো, তো সারা রাত অনুষ্ঠান হচ্ছে, দূর থেকে হরিনাম ভেসে আসছে মধুর সুরে। আর এখন সকালবেলা আমিও উঠে পড়েছি, ভোর ভোর উঠেছি অনেকক্ষণ। তো অন্ধকার ছিল বলে ক্যামেরাটা ওপেন করিনি, এখনও আছে, তবুও একটু পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা অনেক পছন্দ করেন যেটা আমি কমেন্টে পাই, আপনাদের ভালো ভালো কমেন্ট, যে সত্যি পরিবেশটা ভোরবেলা অসাধারণ। দূরে দূরে দেখুন কুয়াশা মেঘে গাছগুলো দাঁড়িয়ে আছে, আর চারিদিক থেকে আওয়াজ আসছে মধুর হরিনামের। আধো আলোতে আমাদের বিনস গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, ছোট ছোট পাতা। ছোট গাছগুলো কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা মনে পড়ছে, জড় নই, মৃত নই, নই আমি অন্ধকারের খনি, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। ছাইগুলো আবার বস্তায় করে করে জমিয়ে রাখি, পুরনো না হলে তো মানে টাটকা ছাই গাছের গোড়ায় দিলে নোনা লেগে যায়। ঘুম থেকে উঠে এখানে চুপচাপ বসেছ কেন? হ্যাঁ, নোনা লেগেছে নাকি ওখানে? না, ওগুলো নোনা লাগেনি, নিচটা লেগেছে, উপরটা লাগেনি। কাকুদের ধানগুলো আজকে ব্যাপারী এসছে, ওজন করে নিয়ে যাচ্ছে। কদিন এখানে ছিল, সকাল সন্ধ্যা রাত আমরা শুধু দেখতাম যাতে হাঁস মুরগি বা ছাগলে নষ্ট না করে। যাই হোক, আজকে থেকে নিশ্চিন্ত ধানগুলো তুলে নিলে সারা বছরের কষ্ট করা ফসল
উনি বয়স্ক মানুষ, অনেক কষ্ট করে আসেন, অনেক দূরে গ্রাম, ওই গ্রাম থেকে আসেন। জিনিসটা ক্ষতি হলে আমাদেরও খুব খারাপ লাগতো। দেখতে দেখতে আজকে কাকাবাবুর ধানগুলো সব বিক্রি হয়ে গেল। একটা করে বস্তা রেডি হচ্ছে, আর ওই দাদা ভাইরা বয়ে নিয়ে এই পাশে ইঞ্জিন ভ্যান রাখা আছে, ইঞ্জিন ভ্যানে করে নিয়ে রেখে আসছে। প্রথমে এক ভ্যান নিয়ে চলে গিয়েছে, এক ভ্যান না দু ভ্যান, আবার এসেছে। আবার ওই দাদা ভাইরা রেডি হচ্ছে, ধান উঠাবে। ওই দেখুন মাথায় করে বয়ে নিয়ে চলে আসছে ভ্যানের উপরে রাখার জন্য। কটা ভ্যান নিয়ে গেলেন? 13টা। কাকাবাবুর বিশাল ধান হয়েছে, ধান শেষ হচ্ছে না। এই 2 ভ্যান গেল। এখন আমরা একটা নতুন কাজে যাচ্ছি। নতুন কাজ মানে হচ্ছে যেখানটা আলু চাষ করব ওখানটা এতটা লম্বা লম্বা নাড়া না কাটলে পাওয়ার টিলার ঢুকবে না, আর মাটি চাষ করতে পারবে না। তার জন্য নাড়াগুলো কেটে ফেলতে হবে, এটাই সবচেয়ে বড় কষ্টের কাজ। তো নাড়াগুলো যদি একটু ছোট করে মেশিনে কেটে দিত তাহলে আমাদের এই খাটনিটা আর করতে হতো না। যাই হোক, এখন আর কিছু করার নেই, আমাদেরকে এখন কেটে পরিষ্কার করে নিতে হবে। তো আমি যাচ্ছি, আর ও তো বেরিয়ে পড়েছে আমার সঙ্গে। তো চলুন যাওয়া যাক। এদেরকে এরা খাবার খেয়ে নিচ্ছে, কারণ আর একটু পরেই প্রায় সন্ধে হয়ে যাবে। এখন শীতকালের বেলা, তো এখন 3টে সাড়ে 3টে বাজে, তাই মনে হচ্ছে যেন সূর্য ডোবার সময় হয়ে গেছে। 3টে 10-15 হয়েছে। তো এরা 4টে বাজলেই ঘরে ওঠার জন্য ছটফট করে, তাই জন্য খাবার দিয়ে দিই। তো মামু বাড়িতে নেই। জমির মধ্যে এত বড় বড় ধানের গড়াগুলো রেখে দিয়েছে, তো এগুলোর উপরে গাড়ি চড়লে মাটিতে ফালে পাবে না। ছোট গাড়ি তো ওই মাথায় যাবে না। এখন অ্যাকচুয়ালি মেশিনে কেটেছে, তো সময়টা বেশি লাগবে বলে ওই জন্য এত বড় বড় করে রেখে দিয়েছে। কারণ এইটা কাজ করতে ডবল কষ্ট হয়ে যাবে। অন্যের জমি কাকাবাবুর বেশি খরচা হয়ে যাওয়ার জন্য বড় বড় করে নাড়া রেখে দিয়েছে। আমাদের নিজের হলে আমরা নিজের মতো কেটে নিতাম ছোট্ট করে। এই নাড়া এতটা কাটা বিশাল চাপে। কোথায় যাচ্ছ? বুট জুতোটা পরে তো হেভি হয়েছে। বাবু, আর পিড়েটা এনে দে। দুটো কাচতে লাগবে, একটা রাত্রিবেলা মনে করে আনবে।
তো কিছু করার নেই, আনতে হবে। হ্যাঁ, একদিকে ধান কাটা মেশিনের আওয়াজ, একদিকে পাওয়ার টিলারে চাষ করছে তার আওয়াজ, দুদিক থেকে দুরকম আওয়াজ। আর আমি যেহেতু এমনি বসে কাটতে পারি না, আয়ুষ আমার জন্য পিঁড়ে আনতে গেছিল। আমি পায়ের উপরে ভর দিয়ে একদম বসতে পারি না। ও বাবা, থ্যাংক ইউ। এতটা নাড়া সিঙ্গার পক্ষে কাটা সম্ভব না, ওই জন্য লাস্টে আমার হাত লাগাতে হচ্ছে। দেখতে একটুখানি কিন্তু প্রচুর, আর বড় বড় তো কষ্ট হয়ে যাবে যথেষ্ট। এই যেগুলো শুয়ে পড়েছে এগুলো কাটতে একটু দেরি হবে। এগুলো উল্টো দিক দিয়ে কেটে আইলে সুবিধা হবে। আমরা ওই এই নাড়াতে একেবারে আমার ধান সেদ্ধটাও হয়ে যাবে। যে ধান কেনা হবে সেগুলোর কাজে লেগে যাবে অবশ্য। ধান কিনতে পারলে সেই কাজে। ধান সিদ্ধ প্রচুর কাঠ লাগে। ডবল সিদ্ধ তো। খাটুনি হয়ে গেল। ভেবেছিলাম অন্য কেউ নাড়া কাটবে, তাও তো কাটানি। এখন আর আগেকার মতো নেই। এখন কি বলতো, কেউ কষ্ট করতে চায় না। একদম না। জোঁক দেখো বিকাল হয়েছে আর কি করছে, হ্যাঁ নাড়ার আগায় উঠে বসে আছে। কষ্ট হয়ে যাচ্ছে। এই কাজ তো এই হাটের উপর ঘুড়ি চেপে বসে আর কত কাটা যাবে। আমি তো একদম পারি না। সিজার হওয়ার পরে আর এই পায়ের ওপর ভর দিয়ে কিছু বসতে পারি না, একদম পিঁড়ে লাগবেই। তোমার বারবার সরিয়ে সরিয়ে আবার নিয়ে যেতে হবে। কিছু করার নেই তো। সোনা ওখানে খেলতে গেছে।
আয়ুষ তার এখানকার বন্ধুরা, এই বন্ধুগুলো হচ্ছে এই মাঠে খেলতে আসার বন্ধু। আয়ুষের সঙ্গে পড়ে না একই স্কুলে, এই আমাদের পাশাপাশির বাচ্চারা। তা ওখানে একটা বল খেলার জায়গা খুব খাটাখাটনি করছে, লাঠি টাঠি পুঁতে শুকনো ডাঙায়। এবছর মা লক্ষ্মী 2 হাত ভরে দিয়েছেন। এই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন, এগুলো শুধু ধান বইছে, সকাল থেকে শুধু ধান নিয়ে যাচ্ছে। সত্যি এবার ধানের ফসলটা এত সুন্দর হয়েছে, দেখে 2 চোখ জুড়িয়ে যায়। যারা সরকারি খামারে ধান বিক্রি করেন, যে সমস্ত কৃষকরা, তারা দিচ্ছেন আর এই ভ্যানে করে সব বয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে গতকালকে যে কাকাবাবু ধান বিক্রি করেছেন, উনিও কিন্তু সরকারি খামারেই দিয়েছে। আমি একটু কাটছি, সীমা একটু কাটছে। কষ্ট হয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি এসব কাজ আর তো করা নেই, এখন করতে হবে। অনেক বছর মাঝখানে এসব কাজ করা হয়নি। শেষ হবে, শেষ। শেষ এক্ষুনি হবে কেন? আয়ুষ আজকে ফুটবল খেলছে আমাদের সঙ্গে, এসে ওখানে বাচ্চারা খেলা করছে। আজকে রবিবার আছে। একই একই মাপের বাচ্চা, সব খেলুক। 4 জন খেলা করছে, সব মাথায় মাথায়। দাও, আমাকে দাও। আমি কিছুটা কেটেছি, আবার আয়ুষের বাবা একটু নিয়েছে। কোনটা গাড়ি ঘুরিয়েছে? আর এটা রাত্রিবেলাটা আসার সময় এটা কাচি আনবে বাজার থেকে, হ্যাঁ? তাহলে দুজনে কাটলে একটু কষ্টটা কম হবে।